যে সকালবেলা আমি ঈদের নামাজ পড়তে যাব, আমাকে বলা হয়েছে যে না এখনই ঢাকা চলে যেতে হবে। আমার বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমি ছিলাম না, বলা যায় সারাদিন দিনের বেলা আমরা মুভ করতাম, সিএনজির মধ্যে থাকতাম অথবা গাড়ির মধ্যে থাকতাম, ওখানে বসে বসে যোগাযোগটা করতাম। স্বতঃস্ফূর্তভাবে আমরা যেখানেই যাচ্ছি সবাই আমাদেরকে খুব সাদরে গ্রহণ করছিল। কানাডিয়ান বিশ্ববিদ্যালয় ওখানেও কিন্তু আমি মানে পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের হেড হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আমাকে 3 দিন আগে জয়েন করার আগে আমাকে জানিয়ে দেওয়া হলো যে আপনি ছাত্র শিবিরের সাথে জড়িত, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন, আপনাকে নেওয়া যাবে না। তো এইভাবে দেখা গেছে যে পুরো 15.5 বছর আমরা বলা যায় রাজনৈতিকভাবে মানে খুবই ক্ষতিগ্রস্ত, এলাকাও যেতে পারি না। এমন হয়ে গেছে যে আমি এলাকায় গেছি যে সকালবেলা আমি ঈদের নামাজ পড়তে যাব, আমাকে বলা হয়েছে যে না এখনই ঢাকা চলে যেতে হবে। আবার ঈদের নামাজ পড়ে বাসায় আসছি, বাসায় আসার পর বলছে যে না দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে যেতে হবে, প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। আবার দুপুরবেলা ঈদের সময় সবাইকে নিয়ে খেতে পড়ছি, বলছে না সর্বমোট 10 মিনিট টাইম আছে, ঢাকা চলে যেতে হবে, চলে আসছে। আরও একটা চমকপ্রদ ঘটনা হলো যে আমার বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমি ছিলাম না। আমার আনুষ্ঠানিকতা এগুলো ছিল উত্তরা, আমার শ্বশুরবাড়ি হলো উত্তরা একটা অফিসে, বলা যায় যে এখানে অনেক গোপনীয়তার সাথে তখন বলা যায় আমাদের শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল দেলোয়ার হোসেন সাইদ, তাকে আটক করা হয়েছে, তাকে নিম্ন নির্যাতন করা হয়েছে। ওই মামলা বলা যায় আমাকেও আসামি করা হয়েছিল। তো স্বাভাবিকভাবে সাংগঠনিক সিদ্ধান্তের কারণে আমরা খুবই মানে বলা যায় খুব সিম্পলভাবে আনুষ্ঠানিকতা করার সিদ্ধান্ত নিই। তো একটা জায়গায় একটা অফিসে যখন আমাদের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে যেখানে অলিমা হচ্ছিল সব লোকজন আসছিল, ওই অনুষ্ঠানে কিন্তু আসলে আমি যেতে পারি নাই, কারণ প্রশাসনের বাধার কারণে আমাকে ওখান থেকেই মানে আমার স্ত্রীকে নিয়ে মূলত আমাকে বনশ্রী বাসাতে চলে আসতে হয়েছে, এবং যারা মেহমানরা আসছে তাদের সাথে ফোনে আমাকে কথা বলতে হয়েছে। আন্দোলন শুরু হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় ছাত্রদের উপর যে নির্যাতন নিপীড়নটা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওই নির্যাতন নিপীড়নের ভিডিও ফুটেজগুলো আমরা সুন্দর করে রেডি করে পেন ড্রাইভ করে প্রত্যেকটা হাউজে আমরা পৌঁছে দেওয়ার যে কাজটা আমরা করেছি। আমরা যারা লেখক আছে, কলামিস্ট আছে, সম্পাদক আছে, এদের কাছে আমরা এটা দিয়েছি, এবং নিয়ে আমার নেতৃত্বে আমরা 4-5 জন একটা টিম ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করেছি, এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সমস্যা পড়েছি। আমাদের অনেক জায়গায় ডিজিএফআই আমাদেরকে বাধা দিয়েছে, অনেক জায়গায় এনএসআই দ্বারা আমরা বাধাগ্রস্ত হয়েছি, অনেক জায়গায় সেখানে এসবির দ্বারা আমরা বাধাগ্রস্ত হয়েছি, এবং এমনকি আমার সাথে যোগাযোগ করার কারণে একজন ব্যবসায়ীকেও সেদিন রাতে গ্রেপ্তার করে। এবং আলহামদুলিল্লাহ আমরা একেবারে বলা যায় যে 5 তারিখ পর্যন্ত মানে রাজপথেও সাথে ছিলাম, সাথে সাথে সেখানে বিশেষ করে মিডিয়া জগতে মিডিয়া সাংবাদিকদেরকে আপডেট নিউজটা দেওয়া, সাথে গ্রুপে মেসেজটা দিয়ে দেওয়া। আমাদের একটা গ্রুপ ছিল, এই গ্রুপে আমরা নিউজ দেওয়ার চেষ্টা করেছি। তো সেখানে আমরা যে পলিসিটা অবলম্বন করেছি, আমরা কোথাও এক জায়গায় ছিলাম না, বিভিন্ন জায়গায় আমরা মানে জায়গায় ছিলাম। বলা যায় সারাদিন দিনের বেলা আমরা মুভ করতাম, সিএনজির মধ্যে থাকতাম অথবা গাড়ির মধ্যে থাকতাম, ওখানে বসে যোগাযোগটা করতাম, এবং সেখানে প্রত্যেকটা হাউজে যাওয়া, প্রত্যেক দিন হাউজের সাংবাদিকের সাথে যোগাযোগ করা, ছোটো করে সাংবাদিকের সাথে বসার চেষ্টা করা, এদের কাছে পরবর্তী আন্দোলনের মেসেজটা পৌঁছে দেওয়া। এমনকি একটা পর্যায়ে সেখানে বৈষম্য ছাত্র নেতৃবৃন্দকে তারা যখন গণস্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন অবস্থা ছিল, ওই অবস্থাতে ওই দিন যে প্রেস ব্রিফিংয়ের মানে সেখানে যে নিউজটা ছিল, নিউজটা আমাদের প্রচার অফিস থেকে বসে মূলত আমরা এখানে আসার পর আমাদের কাছে নিয়ে আসলো একজন। এটা আমরা সুন্দর করে অনেকগুলো কপি করে আবার প্রত্যেকটা হাউজে দিয়ে দেওয়ার আমরা চেষ্টা করেছি। মূলত উদ্দেশ্য ছিল এটা যে দেশের মানুষ মুক্তি পাক, দেশের মানুষ দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের যে যাতা করে আজকে পৃষ্ঠ, এটা থেকে তারা মুক্তি পাক, এবং জগদল পাথর সরে যাক, মানুষ তাদের মুক্তির একটা আসে, সেটাই মূলত আমাদের উদ্দেশ্য, সেটাই ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যে সারা দেশে 300 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, এবং সব জায়গায় প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজও আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। তো কসবা আখাউড়া এই জনপদটা একটু সমৃদ্ধ জনপদ। বাংলাদেশের যদি শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক, রাজনীতিক সব ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, আমাদের এই এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এই কসবা আখাউড়ার মানুষের খেদমত করার জন্য, এলাকার মানুষের উন্নয়নে তাদের অংশীদার হওয়ার জন্য, এবং মানবিকতা এবং সামাজিকতার যে দায়বদ্ধতা থেকে যে ভূমিকাগুলো রাখা দরকার সেগুলো রাখার জন্য জামায়াত ইসলামী আগামী দিনে যে সমৃদ্ধ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে, একটি কল্যাণমূলক একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাকে এই আসন থেকে নির্বাচন করার জন্য সংগঠনের পক্ষ থেকে নমিনি করা হয়েছে। অন্যরা প্রার্থী বলে, জামায়াত ইসলামী সেটা নমিনি বলে, যেটা সংগঠনের পক্ষ থেকে মূলত ঠিক করা হয়। প্রার্থী বাছাইয়ের পদ্ধতিটা আলহামদুলিল্লাহ অন্যান্য দলের চেয়ে একটু ব্যতিক্রম।
জামাত ইসলামী সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে মূলত সেখানে প্রার্থী মনোনয়ন করা থাকে। গত ঈদুল আজহার আগে আমরা মূলত কাজটা আনুষ্ঠানিকভাবে শুরু করি। এখন ময়দানের যে পরিবেশটা, আমি সেখানে যাওয়ার পরে যেটা আমার কাছে মনে হয়েছে, নির্বাচন করার জন্য যে সুন্দর একটি ময়দান দরকার, পরিবেশ দরকার, সেই পরিবেশটা প্রশাসনের পক্ষ থেকে কোনো সমস্যা আমি দেখি না। কিন্তু কিছু স্থানীয় বড় কিছু সমস্যা খুবই আমার কাছে মনে হচ্ছে যে বিষয়গুলো আশু সমাধানটা খুব জরুরি। এক নম্বর হলো কসবার মূলত এলাকাটা মূলত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির দিক দিয়ে খুবই অগ্রসর একটি এলাকা। কিন্তু আমরা ওখানে এলাকার যাওয়ার পরে যেটা আমি দেখলাম যে মাদকের ব্যাপক একটা ছয়লাভ। এমন কোনো প্রান্তর নাই, এমন কোনো বাড়ি নাই, ঘর নাই যেখানে এই মাদকের ছোঁয়াটা লাগে নাই। তো এই মাদকের কারণে বলা যায় আমাদের তরুণ যুব সমাজ বলা যায় খুবই ক্ষতিগ্রস্ত। এটা নিয়ে আমাদের অভিভাবকরা খুবই সবাই বলা যায় কথা বলার চেষ্টা করছেন, এই সমস্যা সমাধানের জন্য তারা আমাদের কাছে কথা বলছেন। কিন্তু আমরা এটা যখন দেখলাম যে এটা আসলে সমস্যাটা কোথায়, তো এটা মূলত আওয়ামী লীগ আমলি এই সমস্যাটা বলা যায় যে এই পর্যন্ত চলে আসছে। কিন্তু এরপরে 5ই আগস্টের পরে সবাই আশা করেছিল যে নতুন বাংলাদেশ হবে, নতুন একটি পরিবেশ হবে, কিন্তু এটা আসলে সমস্যার সমাধানটা হয় নাই, বরঞ্চ আরও অনেকাংশে অনেক ক্ষেত্রে বেড়েছে। তো এটার সাথে মূলত এটা সমাধানের জন্য প্রশাসনের সাথেও আমরা যোগাযোগ করেছি, প্রশাসনকেও আমরা এই ব্যাপারে বলেছি। প্রশাসন তার জায়গা থেকে চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের যে চেষ্টাটা আমার কাছে মনে হয়েছে যে প্রশাসন মূলত নিচের লেভেল যেটা, যারা মাঝে মধ্যে অনেককেই লোককে গ্রেপ্তার করছে, অনেক কিছু করছে, কিন্তু উপরের লেভেল যারা এটার সাথে জড়িত, এটা ওপেন সিক্রেট, সবাই জানে যে এখানে রাজনীতি কিছু নেতা এটার সাথে জড়িত, রাজনীতিক নেতৃবৃন্দ এটার ভাগ বটোয়ার তারা পাচ্ছে, এবং তাদের পিছন থেকে মূলত তাদের ভাগ বটোয়ার পাওয়ার কারণে এখানে প্রশাসন এই কারণে হয়তো ভূমিকা রাখছে না, এটা আমার কাছে মনে হচ্ছে। তো প্রশাসনের উচিত দ্রুত এটার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। দ্বিতীয়ত, আমি এলাকা যাওয়ার পর যেটা দেখলাম, প্রত্যেকটা রাস্তায় খানা খন্দনে ভরা। এখানে ব্রাহ্মণবাড়িয়ার থেকে শুরু করে আখাউড়া হয়ে করবা পর্যন্ত কোনো রাস্তাই ভালো কোনো রাস্তা নাই। এখানে খুবই বলা যায় খুবই কষ্টকর একটা অবস্থা। মানে কেউ যদি রুগী অসুস্থ হয়ে যায়, তাকে যে একটা হাসপাতালে পৌঁছাবে, হাসপাতালে পৌঁছার আগে রুগীর 12টা বেঁচে যাবে, এমন একটা অবস্থা। রাস্তাগুলো কোনো রাস্তাই কিন্তু আসলে ভালো নয়। ভিতরের রাস্তাগুলো যেগুলো আছে, রাস্তাগুলো কিন্তু মানে সংস্কার খুবই জরুরি, কিন্তু সেটা নাই এখানে। তৃতীয় যে সমস্যাটা আমি এলাকা যাওয়ার পর যেটা আমার কাছে মনে হয়েছে, এখানে তরুণ ছাত্র সমাজকে যেভাবে কাজে লাগানোর কথা, বেকার যুবকদের সংখ্যাটা অনেক বেশি, বড় একটা অংশ বেকার, কিন্তু এদের হাতে কোনো কাজ নাই, না থাকার কারণে এখানে বলা যায় যে এখানে একদিকে কিশোর গ্যাং তো আছে উৎপাত, আবার দ্বিতীয়ত বেকার যুবকদের সংখ্যাটা অনেক বেশি হওয়ার কারণে একটা মানবিক বিপর্যয়ের মতো এলাকায় এখানে আছে। স্বতঃস্ফূর্তভাবে আমরা যেখানেই যাচ্ছি সবাই আমাদেরকে খুব সাদরে গ্রহণ করছে। তাদের বক্তব্য হলো যে আমরা আবার নতুন নেতৃত্ব চাই, পরিবর্তিত প্রতিশ্রুতিশীল নেতৃত্ব চাই, সৎ নেতৃত্ব চাই। সবারই বক্তব্য স্পষ্ট, আমরাও এই কথা বলার চেষ্টা করছি যে আমরা সৎ, যোগ্য, দেশপ্রেমিক এবং আল্লাহ বিরোধী নেতৃত্ব আমরা চাই, যে নেতৃত্বের মধ্য দিয়ে মূলত মানুষের সমস্যার সমাধান হবে। এবং আমরা এই কথাই বলার চেষ্টা করছি যে বাংলাদেশটাকে যদি সত্যিকার অর্থে গড়ে তুলতে হয়, তাহলে সৎ নেতৃত্ব লাগবে, যোগ্য নেতৃত্ব লাগবে, দেশপ্রেমিক নেতৃত্ব লাগবে এবং আল্লাহ বিরোধী নেতৃত্ব লাগবে। জামাত ইসলামী সেই ধরনের নেতৃত্বটাকে বাছাই করে সারা দেশে 300 আসনে দেওয়ার চেষ্টা করেছে, এবং জনগণের কাছে আমরা সেই মেসেজটুকু দিচ্ছি এবং জনগণের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সাড়া দিচ্ছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.